এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। লারার চোখে ভয় আর অপমানের ছায়া নাচলো, তবুও ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। রিচার্ডের এই তীব্র আক্রোশ তাকে স্তব্ধ করে দিয়েছে। ঘর জুড়ে জমাট বাঁধলো নীরবতা, আর সেই নীরবতার মাঝে রিচার্ড শ্বাসের বজ্রধ্বনির মতো প্রতিধ্বনি হতে লাগলো। রিচার্ড শুধু এতেই থেমে থাকলো না, ওর হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরল লারার কাঁধে। লারা চিৎকার করতে চাইলে রিচার্ড ওর মুখ বিছানার সাথে চেপে ধরল। লারা হাত পা ছুঁড়ে গোঙানির শব্দ তুলল থাকলো, এছাড়া কিছুই করার নেই। রিচার্ডের হাতের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার সাধ্য তার নেই। শালি, করলিটা কি? আমার চোখ নাপাক করে দিলি। তোকে তো এখন কেটে লবণ মরিচ লাগিয়ে দিতে ইচ্ছে করছে। আশ্চর্যজনকভাবে রিচার্ডের শরীর কাঁপছে, ছটফট করতে থাকে, যেন মস্ত বড় পাপ করে ফেলেছে। লারাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে অস্থিরভাবে পায়চারি করতে থাকে রিচার্ড। অন্যদিকে শক্ত মনে লারাও আজ ঢুকরি কেঁদে উঠল, চোখের জল আর চেপে রাখতে পারল না। রিচার্ড আচমকা থামলো, পায়চারি বন্ধ করে লারার দিকে চাইলো। তার দৃষ্টি শূন্যতার গভীরে প্রবেশ করলো। কর্কশ কণ্ঠে দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, শালির বাচ্চা, আর একবার আমার কাছে আসার চেষ্টা করলে একদম অ্যাসিড ঢেলে দেব, সব কারেন্ট চলে যাবে, বুঝলি? লারা হৃদয় কাঁপিয়ে দিল সেই ভারী স্বর। বারবার প্রতিধ্বনি হতে লাগলো সেই কথার হিংস্র প্রতি শব্দ। আর থাকলো না রিচার্ড। হনহনিয়ে দরজার কাছে গেল, বন্ধ দরজারও ওর শক্তির কাছে টিকলো না। রিচার্ডের পায়ের তিনটে ধাক্কায় যথেষ্ট ছিল ভাঙাচনা। এলিজাবেথ একটা চেয়ারে বিষণ্ণমনে বসে আছে, পা ফুলে গিয়েছে, তাই হিল খুলে রেখেছে আপাতত। তবে পা ব্যথার থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে ওর মনে এক অজানা কারণে। বারবার চোখের সামনে ঝলক দিয়ে উঠেছে সেই বিরক্তিকর মুহূর্তটা। লারা যখন বিয়ের কথা বললো রিচার্ডের দিকে তাকিয়ে, তাহলে কি লারা রিচার্ডকে বিয়ে করার কথা বলছে? ভাবনার মাঝে হঠাৎই পায়ে ঠান্ডা স্পর্শ অনুভব করলো এলিজাবেথ। সামনে তাকাতে অপ্রস্তুত হয়ে গেল, পা টেনে সরিয়ে আনতে চাইলেও পারে না। তাকবির ওর পা কুটিল হাতে তুলে নিয়ে পাশে আরেকটা চেয়ারে বসলো। এলিজাবেথের তুলতুলে পা নিয়ে রাখলো নিজের হাঁটুর উপর। তাকবির আলতো করে ফোলা অংশ টিপে দিতেই থাকে একঘুয়ে। কি করছেন? এলিজাবেথ চমকে উঠে বলে, তাকবির নিদারুণ কোমল স্বরে জবাব দেয়, পা হাতের মুঠোয় রেখে, ভয় পেও না, বন্ধুদের মাঝে বন্ধু সেবা করা যায়। এলিজাবেথের অস্বস্তিতে ছটফট করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। তাকবির থামে না। কেন, আমি পর বলে? ছি, কি বলছেন? আপনি তো আমার দূরে থাকা সবচেয়ে আপন একজন। তাকবির মলিন হেসে মাথা নত করে বলল, চেয়েছিলাম তো আপন হতে, হতে আর পারলাম কই। এলিজাবেথের কণ্ঠ নরম হয়ে আসে, ক্ষীণ স্বরে বলল, পেছনে ফিরে না তাকানোই উত্তম। তাকবির থেমে যায়। সময়ের ভার দুজনেরই মাঝে বাতাসে থমকে থাকে। হঠাৎ করেই তাকবীরের ফোনে বেজে উঠল। তাকবীরের ইশারায় এলিজাবেথকে বলে একটু সাইডে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলতেই থাকলো এলিজাবেথ। ঠিক তখনই উদ্ভট ঝামেলা হিসেবে হাজির হয় লুকাস। কালা চান পরনে, কালো কোট টেনে সোজা করতে করতে এলিজাবেথের পাশে এসে বসলো। এলিজাবেথের বিরক্তির চেহারা বিপরীতে, মুক্ত দানার মতো ছিকছিকিয়ে দাঁত কেলিয়ে বলল, এলিজাবেথ ডাস্টবিন কুমারী। তিরিক্ষি মেজাজ দেখিয়ে কিছু বলতে যাবে, তখনই ঝড়ের বেগে কোথা থেকে চলে আসলো রিচার্ড। একটানে এলিজাবেথকে তুলে নিল কাঁধে, আবার যে বেগে এসেছিল সেই বেগেই ছুটলো। তার চুপ বনে গেল লুকাস। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রিচার্ড একেবারে এলিজাবেথকে ওয়াশরুমে নিয়ে গিয়েই ছাড়লো, টপ করে বসিয়ে দিল স্নেকের উপর। কোমরে খুব লাগলো এলিজাবেথের, তবে তো প্রকাশ করার আর সুযোগই পেল না। হঠাৎ কোনো পূর্ব ইঙ্গিত ছাড়া রিচার্ড এলিজাবেথকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন দৃঢ় আলিঙ্গন অদৃশ্য শত্রুর হাত থেকে ওকে সুরক্ষিত রাখতে চাইছে। এলিজাবেথ নড়ার চেষ্টা করতে রিচার্ড শান্ত কিন্তু কঠোর গলায় বলল, একটু নড়বে না? এলিজাবেথ হতবাক। রিচার্ডের এই আচরণ তার কাছে একেবারে অপ্রত্যাশিত। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। রিচার্ডের দুই হাত এক কঠিন দেয়াল হয়ে ওকে ঘিরে রেখেছে। এলিজাবেথের পিঠে রিচার্ডের শক্ত মুঠো আর রুক্ষ থুতনিটা ঠেসে আছে কাঁধে।
অবাক করে দিয়ে শোনা গেল গ্যাংস্টার বসের শান্ত গলা। আমার কেমন কেমন লাগছে রে, এমন তো আগে কখনো হয়নি। এলিজাবেথ স্তব্ধ হয়ে থেকে মৃদু প্রশ্ন করল। কেমন লাগছে? রিচার্ড গম্ভীর শ্বাস নিল, বলল, তোর জন্য আমার ক্রোধ আকাশ ছুঁয়েও থামে না, অথচ তোর উষ্ণ আলিঙ্গনেই সেই ক্রোধ জল হয়ে গলে যায়। রিচার্ডের কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ, অভিযোগ, আবেগ আর অস্বস্তির। এলিজাবেথ বুঝতে পারল না রিচার্ডের ভিতরে যুদ্ধ সে অপরিহার্য এক অংশ হয়ে উঠেছে। এলিজাবেথ রিচার্ডের কথার গভীরতা বুঝে উঠতে না পেরে মুচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। রিচার্ড আরো শক্তভাবে চেপে ধরল এলিজাবেথকে, সেই গম্ভীর মায়াময় স্বরে বলল। এলিজান। এলিজাবেথের বুক কেঁপে উঠল, কেন জানি সে এই ডাকে কখনো অবজ্ঞা করতে পারে না। মৃদু স্বরে সাড়া দিল। রিচার্ডের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। আমার হুড়পড়ি, ভুবন মোহিনী এসব কিছুই লাগবে না, শুধু তোকে লাগবে। এলি, তুই আমার সব। আপনি কি কিছু খেয়েছেন? দিল 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 মুডের একদম 12টাই বাজিয়ে দিল। ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে। ওর দিকে রক্ত গরম চোখে তাকিয়ে বলল, না, তবে তোকে এখন খাবো। সঙ্গে সঙ্গে কামড়ে ধরল এলিজাবেথের উষ্ঠদর। হকচকিয়ে যায় এলিজাবেথ। হঠাৎ এই আক্রমণে ওর মাথা গিয়ে ঠেকলো পেছনের বিশাল মিররের সাথে। মাথায় সযত্নে লাগিয়ে রাখা গ্লো ক্লিপারটা ভেঙে পড়ল নিচে। রিচার্ডের মুখ থেকে নির্গত সিগারেটের গন্ধে পাকস্থলী উগরেই বেরিয়ে আসতে চাইছে সব কিছুতে, তবে সেই সুযোগটাও দিচ্ছে না রিচার্ড। এলিজাবেথকে বাধ্য হয়ে কামড় বসল রিচার্ডের জিভে। রিচার্ড সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল ওর ঠোঁট। চোখে মিশে রয়েছে এক চমক আর এক ধরনের অদ্ভুত আনন্দ। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছল, হাসল। এলিজাবেথ পেছনে পিঠ এলিয়ে শরীর ছেড়ে দিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রিচার্ড। আবারও এগিয়ে এসে 2 আঙুলে রাখলো এলিজাবেথের কণ্ঠনালীর খানিকটা চাপ প্রয়োগ করে তুলতুলে এলিজাবেথের দৈবদ্ধ অবয়ব হিসিয়ে বলল, এইটুকুতেই আই এম নট ডান ইয়েট। অপর হাত দিয়ে এলিজাবেথের কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে নিয়ে আসলো। যতটা কাছে আসলে আর দূরত্ব থাকে না। উরুর উপর হাত রাখতে নাজুক এলিজাবেথ খামচে দিল রিচার্ডের হাত। ভীত সন্ত্রস্ত স্বরে বলল, এই হাতগুলো আমি খুব ভয় পাই, এদের স্পর্শ বিচরণ আমাকে এলোমেলো করে দেয়। এলিজাবেথের কণ্ঠ কাঁপলো। রিচার্ডের ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। এলিজাবেথের সহজ সহজ স্বীকারোক্তি। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে টেনে বলল, এই হাতের প্রতিটি ছোঁয়া তোমার রন্ধ্রে রন্ধ্রে গিয়ে জানান দেয় তুমি শুধু আমার। তবে বোকা এলিজাবেথ জানতো না তার এই হাত শুধু ওকে এলোমেলো করার জন্যই নয়, ওকে গড়ে তোলার জন্য। কিন্তু প্রতিবার তো খুব রক্ত ঝরিয়ে যান। আপনার মতোই আপনার হাতও সত্যকে ভয় পায়, তাই শক্তি দেখায়, শুধু শক্তি। তুই ভুল না রে, কিন্তু তুই জানিস না এই শক্তির পেছনে কতটা অসহায়ত্ব লুকিয়ে আছে। মনে মনে আওড়ালো, মুখে বলতে পারলো না রিচার্ড। কিছুক্ষণ চুপ করে রইল। চোখে আগুনের মতো কিছু জ্বলছিল, আবার সেই আগুনেই একটা দুর্বলতার ছায়া ছিল, যেটা তার সামনে জলে টইটুম্বুর আখি দয় নিয়ে তার দিকে উত্তর আশায় চেয়ে আছে। আমি মানেই রক্তপাত রেড, আমার ছায়া মানেই ক্ষত। আজ পর্যন্ত যতবার তোর কাছে এসেছি কোনোবার কি রক্ত না ঝরিয়ে গিয়েছি? এলিজাবেথের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে জানত রিচার্ডের কথা সত্যি, তার উপস্থিতি মানে যুদ্ধ, ক্ষত আর অশান্তি। এই কান্না করছো কেন? দাগের জন্য? আচ্ছা আচ্ছা, এক্ষুনি দূর করে দিচ্ছি। বলেই রিচার্ড এলো পাথারি ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের গাল, ঠোঁট, গলা, কানের লতি। এলিজাবেথের কান্নার তোর আরো বাড়তে থাকে। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে রিচার্ড অস্থির ভাবে ঠোঁট চেপে ধরল এলিজাবেথের চোখে, বাচ্চাদের ফুলানোর মতো করে বলল, সব দাগ দূর করে দিলাম, দেখো এখন দাগ নেই, শুধু সুবাস আছে। দাগ দূর, সুবাসে ভরপুর। এলিজাবেথ স্তব্ধ হয়ে রইল। তার কান্নার মধ্যেই অজানা এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে পড়ল, কিসের সুভাষ? আমার শরীরের সুবাস যখনই আমাকে মনে পড়বে তখনই পাবে।
এলিজাবেথ ধাক্কা দিয়ে রিচার্ডকে সরিয়ে দিল, নাক মুখ কুচকে পড়ল। ফালতু কথা। রিচার্ড তেড়ে আসলো না, ক্ষুদ্রতা প্রকাশ করে এই মুহূর্ত নষ্ট করতে চাইল না। তাকে শান্ত হওয়ার জন্য এই মেয়ের সঙ্গে প্রয়োজন। হঠাৎ রিচার্ড গভীর গলায় আজব কান ধরল। না, এই চোখে আর কিছু ভাসে না। তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসে না। এলিজাবেথ তুই, জান আমার তুই, তোর জন্যই হয়েছে আমি কলঙ্কিত। এলিজাবেথের চোখ দুটো ক্রোধ আর অপমানের অগ্নিতে দপদপ করে উঠল, গলা ছেড়ে চিৎকার করে উঠল। রিচার্ড আমি কলঙ্কিত করেছি মানে? ঠোঁট কামড়ে এক অদ্ভুত ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল। আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছো। এলিজাবেথের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। পুরোনো দিনের সেই ভয়াবহ স্মৃতিগুলো মূর্তি ভেসে উঠল চোখে। ঘৃণা আর কষ্টে মন বিষিয়ে উঠল। চোখের কোণে জল জমে উঠে আবারও গড়িয়ে পড়ার অপেক্ষা শুধু। কিন্তু রিচার্ড তার আগেই কাছে এগিয়ে এলো এলিজাবেথের। হোয়াই ইউ আর সো ফাইন বেবি, লেট মি হার্ট ইউ মোর। এগিয়ে এলিজাবেথের চিবুক আঁকড়ে ধরার আগে পেছন থেকে কার উপস্থিতি টের পাওয়া গেল। দুজনেই দ্রুত পেছন ফিরল। একটা লোক মেন ওয়াশরুম থেকে বেরো সবে মাত্র তাদের এই অবস্থায় দেখে থমকে গেল। এলিজাবেথের নগ্ন পা ঝুলেছিল, চুলগুলো এলোমেলো। রিচার্ড ছিল তার একদম কাছে। রিচার্ড লোকটাকে গমগমে গলায় চেঁচিয়ে বলল। শালা, যা করতে এসেছিস তা করে যা। দাঁড়িয়ে আছিস কেন? কোষ্ঠকাঠিন্য হয়েছে, ফায়ার সার্ভিস ডাকতে হবে। লোকটা ভয়ে, লজ্জায় আর বিভ্রান্তিতে দ্রুত পালিয়ে গেল। লোকটা চলে যেতে রিচার্ড আবারও এলিজাবেথের ঠোঁটের দিকে ঝুঁকল। তবে আচমকা এক বিকট শব্দে থমকে গেল, গালে হাত চলে গেল। এলিজাবেথের ঠোঁট তিত্তির করে কাঁপছে। মুহূর্তে রিচার্ডের চোখে আগুনে পরিণত হলো, যেন এক জঙ্গলি জন্তু ফুঁসে উঠল। পকেট থেকে রিভলভার বের করে সোজা চেপে ধরে এলিজাবেথের কপালে। আল্লাহর বান্দির দেখছি সাহস বেড়ে গেছে। দিব নাকি টিকিট কেটে উপরে পাঠিয়ে? এলিজাবেথ একটুও ভরকে গেল না, কোনো কথা না বলে শুধু শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের চোখে। প্রকম্পিত ঠোঁট জোড়া, দাঁতে আঘাত হানছে। রিচার্ড কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। মিলেছিল দুটি অগ্নি দৃষ্টি। রিচার্ড সরে আসে, ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। পায়চারি করতে করতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নিজের সাথে বিড়বিড় করে বলল, কন্ট্রোল কন্ট্রোল। তবুও ব্যর্থ হচ্ছে গ্যাংস্টার বস। বাধ্য হয়ে কয়েকটা শক্ত ঘুষি বসালো দেয়ালে। রক্তপাতের সাথে যেন ঝরে গেল সকল ক্রোধ, ক্ষোভ। কিছুক্ষণ পর রাগ নিয়ন্ত্রণ করে আবারও এলিজাবেথের দিকে এগিয়ে গেল। একদম কাছে গিয়ে নিজে হাতে এলিজাবেথের পা তুলে নিজের কোমরে পেঁচিয়ে দিল। রিভলভারটা এলিজাবেথের কোমরে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এখন আমি কথা বলবো, তুই শুধু হা করবি, বাড়তি কোনো প্রশ্ন করবি না। আমার ফিলিংস উঠেছে এখন। শব্দ করল না এলিজাবেথ, একইভাবে নিটল থাকলো। রিচার্ডের হাতে অজর ধারার রক্তপাত ওকে একটু টলাতে পারল না। এলিজাবেথের মধ্যে বাধ্যকতা দেখে খুশি হলো রিচার্ড। খুশি হয়ে নরম করে অধৈর্য হলো নাকের জগায়। আমি রং দেখানো শুরু করলে নিতে পারবেন তো? এলিজাবেথের হঠাৎ এমন কথা মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। তবে বিস্ময়ে আবরণ খুব দ্রুতই ছিন্ন হলো। ভিতরের দুষ্ট সত্তা তখনই রঙিন জবাবের জন্য মুখিয়ে উঠল। হ্যাঁ এলিজান, হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় তো শুকিয়ে যাচ্ছি। এই যে তাকিয়ে দেখো, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিনকে দিন। একটু দেখাও না প্লিজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও আমাকে, তোমার মনের রঙে ভাসিয়ে দাও। বলেই রিচার্ড এলিজাবেথের ঘাড়ে চেপে নিজের দিকে ইঙ্গিত করল। চোখে তার রসিকতার স্পষ্ট দৃষ্টি। সঙ্গে সঙ্গে এলিজাবেথ মনে মনে তবা কাটল, এত বড় ভুল। এতটা রঙিন কথা নিয়ে এই নির্লজ্জের সামনে বলার সাহস করলো কিভাবে সে? এটা তো গভীর স্বভাবের নাক কাটা ঠোঁট কাটা। এলিজাবেথ রাগে ধাক্কা দিল রিচার্ডের কাঁধে, যদিও তাকে একটু সরাতেই পারল না। তবু তিরিক্ষি মেজাজে বলে উঠল, এসব 12 আনার কথা আমার কাছে বলবেন না, গিয়ে আপনার ওই লারা বেবিকে বলুন। লারার নাম শুনে রিচার্ডের চোখে আগুনের লেলিহান জ্বলে উঠল। রিচার্ড চায় না সে অপ্রীতিকর অসহনীয় মুহূর্তের কথা এলিজাবেথ জানুক, তাই নিজের রাগ আড়াল করে ঠোঁটে হালকা হাসি টেনে বলল, ওটা বেবি? ধ্যাত, কোন দিক দিয়ে বেবির কাতারে পড়ে? শালির মধ্যে একটু মায়া নেই, শুধু সুন্দর আর হট হলেই মায়াবতী হওয়া যায় না। এলিজাবেথ ভ্রু কুঁচকে
শুরু করে জিজ্ঞেস করলো। তাহলে মায়াবী কাকে বলে? রিচার্ড আরেকটু নিকটস্থ হলো, এলিজাবেথের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে হাসকি স্বরে ফিস ফিস করলো। শুধুই তোকে বলে। এই যেমন আমি ছুতেই শরীরটা কেমন থরথর করে কেঁপে ওঠে, লজ্জাবতীর মতো মাথা নুইয়ে ফেলিস, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিস। ঠিক এটাই তো মায়াবীদের আসল বৈশিষ্ট্য, অভিমান আর মাধুর্যে ভরা এক অদ্ভুত সম্মোহন। রিচার্ড একটু থামল, কোমল স্বর মুহূর্তেই বদলে গেল তার চিরচেনা ভারী কিশোরে। এইসব স্টাইলিশ মেয়েদের পেছনে ঘুরলে শুধু দামি দামি লিপস্টিকের কেমিক্যাল খাওয়া যাবে, কিন্তু ভালো রান্না আর খাওয়া হবে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিন্তু খুবই নাকতলা। অদ্ভুত ভাবে এবার এলিজাবেথ নিজের রং বদলালো, হেসে দু হাতে রিচার্ডের গলা পেঁচিয়ে ধরল, মুখটা ওর একদম কাছে এনে ঠোঁটে গোল করে মিষ্টি গলায় পড়ল। তাহলে একদিন আসেন হাবেলিতে, একটু বসলাম, কিছু খেলাম, তারপর না হয় মুড আসলে কিছু করলাম। বুঝলেন তো, সবই মুডের উপর। রিচার্ড ঠোঁট কামড়ে ফ্রু গুছিয়ে এলিজাবেথকে গভীরভাবে দেখে নিল। খুব শীঘ্রই সে যে ছলনার শিকার হতে চলেছে এটা বুঝেও নিজেকে নিবৃত্ত করলো না। ধনুকের মতো বাঁকানো কোমরটা ধরে এলিজাবেথকে আরেকটু কাছে টেনে আনলো, চোখে চোখ রেখে বলল, তাই বুঝি? হুম। চোখ চেপে হাসলো এলিজাবেথ। রিচার্ড একটু হেসে প্রশ্ন করলো, এখন মুড কি চাচ্ছে? হুম, মুড যাচ্ছে আপনার লাউ বাগানে লাথি মেরে পালাই। যেমন বলা তেমনই কাজ। রাগ আর সাহসের মিশেলে এলিজাবেথ জোরসে এক লাথি বসালো রিচার্ডের টিউবলাইটে। হঠাৎ আঘাতে রিচার্ড ব্যথা দু কত পিছিয়েই গেল। সেই সুযোগে এলিজাবেথ লাফ দিয়ে নেমে ছুটল। প্রিন্সেস এলিজাবেথ খালি পায়ে ছুটতে চলল, রাজকীয় অভিজাত্য পেছনে ফেলে তার প্রিন্স থেকে মুক্তির খোঁজে। রিচার্ড ব্যথায় কুকড়ে পড়েও গলা ছেড়ে ডাক দিল, কণ্ঠে ব্যথার সঙ্গে মিশেছিল বিটলামি। ও মেয়ে, চুমু না দিয়ে তুমি যাইও না। ও মেয়ে, মন না দিয়ে তুমি যাইও না। রিচার্ডের ছোটের কোণে ফিকে হাসি ফুটে উঠল, কিন্তু সেই মুহূর্তেই চোখে পড়ল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সেখানে তাকবীরকে। পাথরের মতো শক্ত আর নড়ে বড়ে রিচার্ডের হাসি মিলিয়ে গেল, গাম্ভীর্যের ভারে মুখ আধার হলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাকবীরের সামনে, চোখে চোখ রাখলো। জানিস কেন তুই হিরো আর আমি ভিলেন? কারণ তোর মধ্যে ছাড় দেওয়ার মনোভাব আছে, তাই তুই হিরো। এই যে দেখ, এখন যেমন নিজের পছন্দের মানুষকে অন্যের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও দুঃখের সাগরে ভেসে যাচ্ছিস, কিন্তু কিছু বলতে পারছিস না। কিন্তু তোর জায়গায় আমি হলে শালির ঘাড় থেকে গলা আলাদা করে ফেলতাম, কারণ আমি ভিলেন আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। চিলের স্বরে হেসে বলল রিচার্ড, এক হাত পকেটে ঢুকানো, কণ্ঠে গভীরতা। তাকবীরের অভিব্যক্তি তখনও শক্ত, তবে ভেতরে ভেতরে খুবই নড়ে পড়ে। A gentleman never insult his lady, not even as a joke. তাকবীরের কথায় রিচার্ড কাঁধ উঁচে নিরুদ্বেগ ভাবে বলল, কে জেন্টেলম্যান? যেটা আমি না সেটা তকমা আমার উপর দিতে যাচ্ছিস কেন? তাকবীর নিস্তব্ধতার মাধ্যমে দমানোর চেষ্টা করছে ভেতরে তীব্র ক্রোধ। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরল, মুখভর্তি ছাই রঙা ধোঁয়াগুলো তাকবীরের মুখের উপর ছেড়ে দিয়ে গান ধরে সামনে হাঁটা দিল। আগে তো বুঝি নাই আমি পিরিতের কি জ্বালা। হাউস কইরা ক্যান খাইলাম পিরিতেরই ঘোলা, দুধ ভাত আর কলা, কিলতে পারলাম না আমি। ঠেকিল গলায় রে ইতালির পোলা, আমায় ছক্কা মাইরা দিল রে ইতালির ওই পোলা। রিচার্ড কাটা খায় লবণ ছিটিয়ে চলে গেল। তাকবীর পিছনে ঘুরে দাঁড়ালো, চেহারা বিধ্বস্ততার ছাপ। গভীর এক যন্ত্রণার ঝড় বয়ে যাচ্ছে তার ভেতরে। অনুভূতির ভারে নুইয়ে পড়ে ঠোঁট দিয়ে বেরিয়ে এলো চাপা অভিমানী স্বীকারোক্তি। বাস্তবতা দিয়ে কি আসে যায়? তুমি আমারই থাকবে আমৃত্য। দুইটা যদি না হয় অন্য কারোর হোক, তোমার হৃদয়টা চিরকাল আমারই। ধীর পায়ে এগিয়ে গেল তাকবীরের মিররের সামনে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে। চোখে অদ্ভুত শূন্যতা, যেন সে নিজেকে দেখতে পাচ্ছে না, বরং অন্য কোনো অচেনা রূপ দেখছে। হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় মিররটা ভেঙেই ফেললো। ভাঙা কাচের ধারালো টুকরো হাতের পিঠে ফালা ফালা হয়ে গেল, রক্ত ঝরছে।
ফোঁটা ফোঁটা, কিন্তু তাকবীরের চোখে করুণা ছিটে ফোঁটাও নেই। তার বিশ্ব গহ্বরে ফুটে উঠল পৈশাচিক হিংস্রতা। হাতের রক্ত মুঠো করে ধরে মাথা নিচু করে বিড়বিড় করতে থাকলো। কি ভেবেছিস আমি এমনটা বলবো? না না না, রক্তের বন্যা বইয়ে দিব, আমি সব শেষ করে দিব। তখনই দৌড়ে আসে রেয়ান। তাকবীরের বিধ্বস্ত অবস্থা দেখে এক মুহূর্তের জন্য বিচলিত হলো না। এমন দৃশ্য তার জন্য নতুন কিছু নয়। ঠান্ডা গলায় বলল, বস, ম্যাম ড্রিঙ্কস করছে। তাকবীর মুহূর্তের জন্য থমকে গেল। ভাঙা মিররের কাজ আর রক্তমাখা হাত ভুলে বদ্ধ উম্মাদের মতো ছুটে গেল পার্টির দিকে। তাকবীর পার্টিতে গিয়ে দেখতে পেল এলিজাবেথ ইতিমধ্যে প্রচন্ড বেশি খেয়ে ফেলেছে। টলমল হাতে আরেক বোতল খুলতে গেলে তাকবীর গিয়ে সামনে দাঁড়িয়ে বোতলটা আটকালো। রিয়ানের দিকে তাকে কঠিন স্বরে বলল, গাড়ি বের কর। রিয়ান কোনো প্রশ্ন না করে ছুটে গেল তৎক্ষণাৎ। এদিকে এলিজাবেথ বোতলটা ছিনিয়ে নেওয়ার জন্য জোরাজোরি করতে থাকলো। তাকবীর ওর হাতে চেপে ধরে রাখলো শক্ত করে। চারপাশের মানুষের অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুটা বিরক্ত। এলিজাবেথ মাতাল কণ্ঠে শুরু করলো আবল তাবল বকবক। প্রতিটি কথা তীর হয়ে গিয়ে বিঁধতে লাগলো তাকবীরের হৃদয়। প্রথমে মনে হয়েছিল গোলামের পুতের জন্মই হয়েছে আমার জন্য, পরে দেখি আস্ত শয়তান। সে কতটা খারাপ এখনো পর্যন্ত সত্যিটা স্বীকার যাইতেছেই না। ভালো মানুষ ওই নীল চোখে অন্য কেউ কেন তাকাবে? শেষের এই 7টি শব্দ ছুরির মতো ছিঁড়ে দিল তাকবীরের ভগ্ন হৃদয়। কৃষ্ণ গহ্বরে ফুটে উঠল শূন্যতা। বুকের গভীর থেকে এক আক্ষেপ নিয়ে বলল, এগুলো না বলে মেরে ফেলতে চাও সেটাই বলো। গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল এলিজাবেথ। মাতাল অবস্থায় তাকবীরের কোলে ঝলে পড়ার আর কিছুই মনে নেই ওর। ফোনের ক্রমাগত নোটিফিকেশনে ঘুমে স্বপ্নময় পর্দা ভেদ করে ঢুকে পড়ল। বিরক্তি ভঙ্গিতে হাতের ফোনটা হাতে তুলে নাম্বার না দেখে একটি ভয়েস মেসেজ প্লে করল। ভেসে এলো ইব্রাতের কান্না, ইব্রাতের আতঙ্কিত কণ্ঠস্বর। এলিজাবেথের মস্তিষ্কে বজ্রপাত ঘটল। এলিজাবেথ বোন, আমাকে বাঁচাও, ওরা মেরে ফেলবে আমাকে। মুহূর্তেই ছুটে গেল এলিজাবেথের ক্ষোভ। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ভীষণ শঙ্কা। নাইট স্যুট পরা অবস্থাতে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে ছুটল। কাল পার্টিতে ইব্রাদের সঙ্গে কথা বলার সময় ওদের রুম নম্বর জেনেছিল। পাশের বিল্ডিং এ তাদের রুম। আর কিছু ভাবার সময় নেই। এলিজাবেথ দৌড়ে বেরিয়ে গেল তাদের বিল্ডিং থেকে হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায়। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ পাশে একটি গাড়ির দরজা খুলে গেল। সেখান থেকে দুটি শক্ত হাত বেরিয়ে এলো, এসে ওর মুখ চেপে ধরল। কোনো শব্দ করার আগে ওকে গাড়ির ভেতর টেনে নিয়ে গেল। চারপাশ যেন বোবা হয়ে গেল, কেউ কিছু টের পেল না। রাতের অন্ধকারে নিঃশব্দে হারিয়ে গেল এলিজাবেথ। বেলা তখন 12টা। কাল তাকবীর নিজেও অধিক পরিমাণে নেশা করেছিল। রাতের অতিরিক্ত মদের প্রভাব এখনো কাটেনি। চোখের পাতায় ভর করে আছে পাহাড়সম ঘুম। হঠাৎ ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ঘুম জড়ানো হাতে ফোন কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো এলিজাবেথের কান্নার আর অস্পষ্ট আহাজারে। বুকের ভেতর ঢেউ খেলে গেল তাকবীরের। মুহূর্তে সমস্ত ঘুম উবে গেল। এরই মধ্যে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তাকবীর পাগলের মতো দৌড়ে ছুটলো এলিজাবেথের রুমে, কিন্তু এলিজাবেথের রুম একেবারে ফাঁকা। তাকবীরের খেলোয়াড়ি মস্তিষ্ক আর কিছু বুঝতে বাকি রইল না। চোখে হিংস্রতার আগুন জ্বলে উঠল। দম নিয়ে সোজা নিজের রুমে গেল। ড্রয়ার খুলে বের করলো নিজের লাইসেন্সকৃত গ্লক পিস্তল। দ্রুত পকেটে সেট করে ফোন বের করে রেয়ানকে কল দিল। কথা শেষ হতে ফোন কেটে পিস্তল কোমরে গুছে নিঃশব্দে বেরিয়ে গেল। পায়ের প্রতিটি পদক্ষেপ প্রতিশোধের ঘোষণায় দিচ্ছিল। একটা ধুলোমাখা গুদাম ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এলিজাবেথ। এলিজাবেথের পাশ থেকে গড়িয়ে আসছে রক্তের সরু ধারা। চুল এলোমেলো, শরীর ক্লান্ত এবং চোখে ভয়ের ছায়া। ধস্তাধস্তির চিহ্ন ওর অবস্থা আরো করুণ করে তুলেছে। সেই কখন থেকে গুনগুন করে কাঁদছে এলিজাবেথ। মনের ভেতর একটাই ভাবনা, ইব্রাত কি ঠিক আছে? অথচ ওর অচেতন মনের এখনো অজানা ইব্রাত তার স্বামীর বক্ষপিঞ্জরের গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজার পাশ থেকে ভেসে এলো পায়ের শব্দ আর ফিসফিসে কথা। গলার স্বরগুলো আরো কাছে আসতে এলিজাবেথ ভয় আরো গুটিয়ে গেল। থরথর করে কাঁপতে থাকে শরীর। অতীতের ভয়ে সংকীর্ণ এলিজাবেথ নিজের প্রাণ আর ইজ্জতের জন্য প্রার্থনাই করতে লাগলো। বাইরে থেকে ভেসে আসা হাসি আর ফিসফিস শব্দে সেই ভয়ঙ্কর রাতগুলো ইঙ্গিতই দিচ্ছিল। বস,
এটা ঠিক হচ্ছে না। লোকটা দরজার লকে হাত রেখে থমকে গেল, ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকে কড়া গলায় বলল। কি ঠিক হচ্ছে না? পেছনের লোকটা একটু দ্বিধা নিয়ে বলল, আমাদের কাজ তো শুধু কিডন্যাপ করা পর্যন্তই ছিল। স্পষ্ট কথা ছিল মেয়েটার গায়ে যেন ফুলের টোকাও না পড়ে। অপর লোকটা অদ্ভুত একটা বিকৃত হাসি দিয়ে উত্তর দিল। হ্যাঁ, সেটা শেষ, কিন্তু এখন আমাদের নতুন কাজে এসেছে ডাবল টাকা। মানে? লোকটা কিছুই বলে না, পকেট থেকে একটা ফোন বের করলো, স্ক্রিনে একটা ছবি দেখালো। ছবি দেখে প্রথম লোকটার মুখে বাঁকা হাসি ফুটে উঠলো, বলল, ওকে বস, দেশ তো ছাড়তেই হবে, তার আগে একটু মজা করে যাই। আপনার পরে কিন্তু আমি কাটমাইয়ারা হেব্বি করা মাল। খপ শব্দে খুলে গেল দরজাটা। শৈলে ভয়ের স্রোত বয়ে গেল এলিজাবেথ। অকত বই হৃদীন্দ্র হৃদয় ঝড়ে একটা কালো মোটাসোটা লোক ঠোঁটের কোণে কুৎসিত হাসি ঝুলে এক পা করে এলিজাবেথের দিকে এগিয়ে আসছে। লোকটার প্রতিটি কদমে কদমে পিছাতে থাকে এলিজাবেথ। ঠেলে ঠেলে পেছনে যাওয়ার কারণে পায়ের অংশের কাপড় কিছুটা উপরেই উঠে যায়, ফলে ফুটে উঠল ওর ধকধকানো সাদা পা। লোকটার চোখে ঘোর লেগে গেল, এগিয়ে দিয়ে হাত রাখলো এলিজাবেথের পায়ে। শরীরের মধ্যে কোনো অদৃশ্য কারেন্ট ছো মেরে যায় এলিজাবেথকে। কাঁদতে থাকে, কিন্তু কান্নার শব্দ আটকে থাকে কোনোভাবেই মুখের বাইরে বের হতে পারে না। মুখ বাঁধার কারণে লোকটা এলিজাবেথের হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে এলিজাবেথ এক বুক সাহস সঞ্চয় করে লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে গেল দরজার দিকে, কিন্তু তার ভাগ্য প্রতিকূলই ছিল না। দরজাটা বাইরে থেকে বন্ধ। এলিজাবেথের ভেতর সব শুকিয়ে আসে। কাপা কাপা হাতে পাজামার পকেট থেকে ফোনটা তুলে বের করে পিঠের পেছনে লুকিয়ে কাকে যেন কল দিতে চাইছিল, কিন্তু তার আগেই লোকটা ছুটে এসে এলিজাবেথের চুলের মুঠি টেনে ধরল। তাকবীরের নাম্বার ছিল প্রথম কন্ট্যাক্টে। এক লহমায় কল চলে গেল তাকবীরের নাম্বার। এলিজাবেথের গোঙানি শুনে ওপাশ থেকে তাকবীর পাগলের মতো চিৎকার করতে থাকে। তাকবীরের কণ্ঠ পেয়ে লোকটা ঘাবড়ে যায়। এলিজাবেথের ফোনটা হাত থেকে টেনে নিয়ে পা দিয়ে পিষে দেয়। শুরু হয় তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি। লোকটা এলিজাবেথের থেকে আক্রোশ মেটাতে একের পর এক চড়ই মেরে দেয়, রক্তে ভরিয়ে দেয় ওর অবয়ব। তবু এলিজাবেথ হাল ছাড়ে না, প্রতিরোধ করতে থাকে, নিজেকে সঁপে দেয় না। শেষ পর্যন্ত না পেরে লোকটা আবারও জোর করে তার হাত পা বেঁধে ফেলল। এলিজাবেথের চোখের সামনে অন্ধকার নেমে আসে, শরীর অসাড় হয়ে যায়, রক্তে ভিজে। লোকটা এলিজাবেথকে হাত পা বাঁধা অবস্থায় ঘরের উপর ফেলে লালসার দৃষ্টিতে চেয়ে শার্টের বোতামই খুলতে শুরু করে। মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল এলিজাবেথ। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে ভেঙে গেল দরজাটা। তেরে এলো বজ্রকণ্ঠ, তুই শুধুর গায়ে হাত দে, ইচ্ছে রাজ কুরবানি হবে, আরে বলি হবি তুই। লোকটা চকিতে পেছনে ফিরল, চোখে পড়লো হিংস্র রূপে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাকবীরকে। চোখের মনি স্পর্শ করার আগেই তাকবীরের প্রতিচ্ছবি এলিজাবেথের চোখের সামনে ভেসে উঠল। সহসা এক উজ্জ্বল শিখা প্রজ্বলিত হলো, যেন সৃষ্টির পাখি উড়েছে অন্ধকারের মধ্যে। সহসায় শিখা নিভে গেল। চোখ বন্ধ হওয়ার আগেই হঠাৎ করে লোকটাও এলিজাবেথের পাশে লুটিয়ে পড়ল। একটা গুলি তার মস্তক ভেদ করে গিয়ে দেয়ালে বিঁধল। এলিজাবেথ আর কোনো অসহনীয় ব্যথা অনুভব হলো না। ওই শরীরটা শূন্যে ভাসছে, সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। তাকবীরকে কাঁধে তুলে বেরিয়ে যাওয়ার সময় শুধু ঝাপসা চোখে অবলোকন হয় দরজার বাইরে মুন্ডু ছাড়া কয়েকটা লাশ, মেঝেতে রক্তের বন্যা। দরজার এক কোণে পড়েছিল একটা ধারালো ছুরি, রক্তে ভেজা। গুদাম ঘরটা রিসোর্টের খুব কাছেই ছিল, তাই ফোন প্রেস করে তাকবীরের এখানে পৌঁছতে বেশি সময় লাগেনি। এই দ্রুততার জন্য আজ বেঁচে গেল এলিজাবেথ এই ভয়াবহ মরণ ছায়া থেকে। তবে কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো তার। আজ যেন ভাগ্য তাদের প্রতিকূলে। এলিজাবেথ একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। কপাল আর নাক থেকে অনবরত রক্ত ঝরছে। তাকবীর তড়িঘড়ি নিজের শার্টের অংশ ছিঁড়ে এলিজাবেথের মাথা বেঁধে দিয়েছে, কিন্তু তাও রক্তপাত থামছে না। তবে এই রক্তপাতের চেয়েও ভয়াবহ রক্তকণ হচ্ছে তাকবীরের হৃদয়। ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে তাকবীর, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, দুমড়ে মুছে যাচ্ছে। এরই মাঝে তারা তুমুল জ্যামের মধ্যে পড়ে। তাকবীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ক্রমাগত হর্ন বাজাতে থাকে, কিন্তু একটা গাড়িও সরছে না সামনে থেকে। ক্রোধে স্টিয়ারিং এ ঘুষি মারতেই থাকে এলোপাথারে। বারবার
এলিজাবেথের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে ওর অবশ দেহ দেখে তাকবীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। কণ্ঠ রোধ হয়ে মনের মধ্যে কেবল একটাই প্রার্থনা সৃষ্টিকর্তার নিকট, ওকে কিছু হতে দিও না। একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও আজ তাকবীর নিয়ম ভেঙে ফেলল। ট্রাফিক জ্যামের বাধা পেরোতে বাধ্য হয়ে রং সাইডে গাড়ি চালাতে শুরু করলো। আর কোনো উপায় ছিল না তার। তীব্র আতঙ্ক আর অসহায়ত মুখে কোনো ভাবনাই স্থির হচ্ছিল না। ট্রাফিক পুলিশ তাকবীরের রাস্তা ব্লক করে দিতে চাইলে তাকবীর এক হাতে স্টিয়ারিং ধরে অর্ধেক শরীর গাড়ির জানলা দিয়ে বের করলো। বাংলাদেশের একজন সংসদ সদস্যকে কে না চিনবে। পুলিশে এক মুহূর্তে দেরি না করে পথ ছেড়ে দিল, উল্টো তাকবীরকে স্যালুট জানালো। কিন্তু আজ সেই সম্মান গ্রহণ করার মতো অবস্থায় ছিল না তাকবীর। আবার সিটে ফিরে ফুল স্পিডে গাড়ি চালাতেই থাকলো। হাতে কাপা স্টিয়ারিং আর ফেটে যাওয়া হৃদয়ের মাঝে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার এলোকেশিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এলিজাবেথের মাথা থেকে ঝরতে থাকা রক্তের ধারার মতন তাকবীর চোখ দিয়ে চপচপ করে পানি পড়ছে। আতঙ্ক আর অনিশ্চয়তার শরীর ঘামে ভিজে যাচ্ছে। মাথার ভেতরে এলিজাবেথের প্রতিটি মুহূর্তের অবস্থা তাকে আরো বিপর্যয় করে তুলছে। এবার সমস্যার সমাধান তো দূর, নতুন বিপদ এসে সামনে দাঁড়ালো। স্ট্রেট কাটে যাওয়ার জন্য তাকবীর পাহাড়ি ঢালু রাস্তা ধরে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে সামনে পুরো রাস্তা কয়েকটি গাড়িতে ব্লক করা। কয়েকজন কালো পোশাকধারী লোক গাড়ির সামনে আরামসে বসে আছে, যেন তারা ওদের আগ্রহে অপেক্ষায় ছিল। তাকবীর ওদের চিনতে দেরি করলো না। ভয় আর হতাশায় তার গলা শুকিয়ে গেল। তাকবীর একবার এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ফুসফুস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি থেকে নেমে এলো। রাস্তার মাঝখানে কালো পোশাকধারীর সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ একজন ঠোঁট কামড়ে ঠান্ডা হাসি দিয়ে লাফিয়ে গাড়ি থেকে নেমে এসে তাকবীরের সামনে দাঁড়ালো। এই ভিডিও ফুটেজে সেই লোক যাকে তাকবীর গান পয়েন্টে নিয়েছিল। আমরা বিজনেস রিলেটেড ঝামেলা পার্সোনাল ইস্যুতে না নেই, ওকে? রাস্তা ছেড়ে দাও, শি নিডস ট্রিটমেন্ট। তাকবীর শান্ত চাপা কণ্ঠে বলল। লোকটা হঠাৎই উচ্চস্বরে হাসলো। তার পেছনে থাকা সঙ্গীরাও সেই হাসিতে যোগ দিল। তাদের অট্ট হাসি এতটা তীব্র যে গুমট পাহাড়ি পরিবেশ আরো ভারী হয়ে উঠল। হঠাৎই লোকটা তাকবীরের কানের সামনে মুখ নিয়ে হিসিয়ে বলা, দিলাম ছেড়ে। তৎক্ষণাৎ একটা মালবাহী লরি এসে তাকবীরের গাড়িটা এক ধাক্কা নিচে ফেলে দিল। চকিতে পেছন ফিরে তাকালো তাকবীর। এক মুহূর্তে থমকে গেল ওর দুনিয়া। নিঃশ্বাস হিম হয়ে গেল। নিচে গভীর জঙ্গল, অন্ধকারে ঢাকা এক বিপন্ন প্রকৃতি। এলো কেসে মনে ছায়া ফেললো এক পুরনো প্রতিচ্ছবি। ছুটে যেতে পারলো না তাকবীর। পেছন থেকে এক শক্ত আঘাতে নিচে লুটিয়ে পড়লো। চোখের সামনে ভাসছে এলিজাবেথের ঋণিঝিনি হাসি। ধীরে ধীরে নিভে গেল সন্ধ্যায় প্রদীপ, আর তার সঙ্গে হারিয়ে গেল তাকবীরের চেতনা। আর ঘন জঙ্গলের গহীনে হারিয়ে গেল এলিজাবেথ। বল, কাদের কোথায়? নিচের জ্বালায় শামসুলের গলা ফেটে যাচ্ছে, তবুও সে কিছু বলতে নারাজ। চিৎকার করতে করতে যখন কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, তখন শামসুল হাল ছাড়লো না। রিচার্ড এবার একটা ইলেকট্রনিক প্লাজমা কাটার হাতে তুলে নিল। কাটারের তীক্ষ্ণ ধাতব শব্দে কেঁপে উঠল ঘর। রিচার্ড স্বাভাবিক অভিব্যক্তিতে শামসুলের মাধ্যমা আঙ্গুলের সেট করে ধীরে ধীরে ওপরের দিকে চালাতে লাগলো প্লাজমা কাটার। ফুটো হতে থাকা মাংসপেশি আর রক্তের স্রোতে ভিজে গেল রিচার্ডের মুখ। শামসুলের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মনের শক্তিটুকু শেষ মুহূর্ত পর্যন্ত আর আমি বলছি। তখনই রিচার্ডের ফোন বেজে উঠল। লুকাস ফোন কানে ধরতেই চোখে মুখের রং মুহূর্তেই বদলে গেল। রিচার্ডের প্রথমবারের মতো দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল গ্যাংস্টার বসের অবয়বে। সমুদ্র নীল চোখে এবার এক অগ্নুপাতের ছায়া। শামসুলের আর কোনো কথা শোনার অপেক্ষা না করলো সহসা রিচার্ড এক ঝটকা প্লাজমা কাটার চালিয়ে দিল শামসুলের কণ্ঠনালীতে। চুপ হয়ে গেল সব, কিন্তু রক্তের গন্ধ তখনও বাতাসে ভাসছে। নিশ্চুপ শামসুল, মুখ পুরো রক্তে মোড়ানো, এমনকি একটা জায়গা রক্ত মুখ নয়, তবুও অবিশ্বাস্যভাবে দৃঢ় সে। 4 ঘন্টার অমানবিক টর্চারেও মুখ দিয়ে একটাও শব্দ বের করেনি। রিচার্ড বিরক্তিতে হাত
থেকে কাটারিটা ফেলেই দিল। শামসুলের আঙ্গুলের ফাঁকে ঠেসে দেওয়া লোহার টুকরোগুলো বের করে আনলো একটা একটা করে। লুকাস ততক্ষণে এক কৌটা ব্লিচিং পাউডার এগিয়ে দিল রিচার্ডের দিকে। বাঁকা হাসি ফুটলো রিচার্ডের ঠোঁটে। ধীরে ধীরে কর্ক খুলে পাউডার ছিটাতেই শুরু করলো শামসুলের কাটা আঙ্গুলের ফাঁকে, যেভাবে সালাদের উপর লবণ ছেটানো হয়। আয়না সবচেয়ে সৎ, যা আমরা ঠিক তাই দেখায়, নির্মল নিখুঁত, কোনো ভেজাল নেই। সারা জীবন শক্ত পর্দায় আড়ালে লুকিয়ে থাকা গ্যাংস্টার বসের মনেও আজ কেমন এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। তা বাইকের ফ্রন্ট মিররে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। কপালে গভীর ভাঁজগুলো যেন চিৎকার করে জানাচ্ছে ভেতরে অস্থিরতার গল্প। বাইরের পৃথিবী আজ তার গতিহীন নিয়ম মানছে না। বাতাসের স্রোত পিছু হাঁটছে রিচার্ডের বাইকের গতির সামনে। মৌলভীবাজারের দিকে ছুটে চলছে রিচার্ডের ব্ল্যাক মনস্টার ভার্সন 3। স্পিডোমিটারের কাঁটা তখন শেষ সীমায় ঠেকেছে। রিচার্ডের প্রিয় যন্ত্র দুটি তার কালো মার্সিডিজ আর ভার্সন 3 মনস্টার এডিশন। তবে বাইকের প্রতি তার নির্ভরশীলতা আলাদা। ব্যক্তিগত প্রতিটি কাজে বাইক তার একমাত্র সঙ্গী। সেই সম্পর্ক থেকে জন্ম নিয়েছে এক অনন্য দক্ষতা। তাই তো গতিহীন ভাবে প্রতিটি টানেল পেরিয়ে যেতে পারছে নিষ্পৃহ, দ্বিধাহীন, নির্ভুল, শুধু নিখুঁত নিয়ন্ত্রণের এক শক্তিশালী উদাহরণ দিয়ে। ভেতরের সকল আক্রোশ ঢালছে গিয়ারের উপর। প্রশস্ত বুকে বাতাস আছড়ে পড়ছে নির্ভীক স্রোতের মতন। রাস্তার পাশের প্রতিটি মুখ অবাক হয়ে দেখে চেয়ে আছে রিচার্ডের গতির দিকে। চোখের পলকে সবাইকে পেছনে ফেলে অপ্রতিরোধ্য এক শক্তির মতো রিচার্ড ছুটে চলেছে সেই গন্তব্যে, যেখানে রয়েছে তার সবকিছু, তবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব। রিচার্ডের বাইক অবশেষে গিয়ে থামলো সেই কাঙ্ক্ষিত স্থানে। তীব্র গতির বাইক আচমকা ব্রেক করতে পেছনের চাকা 5 ইঞ্চি শূন্যে উঠে গেল, কিন্তু রিচার্ডের নিখুঁত নিয়ন্ত্রণে মুহূর্তেই স্থির হলো। চাকার কর্কশ শব্দে আলো আধারে চারপাশ ভারী হয়ে উঠল। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এসেছে। অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস সব উপস্থিত থাকলো। জঙ্গলের ভেতর এখনো কেউ ঢোকেনি। রিচার্ডের কঠোর নিষেধাজ্ঞা। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তবু কোনো সাংবাদিকের আনাগোনা নেই এখানে। রিচার্ড পুরো পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। ওর কাছে খবর যাওয়া মাত্রই বাইক থেকে নেমেই রিচার্ড সামনে দাঁড়ানো এক ব্যক্তির কলার চেপে ধরল। চোখে আগুন, মুখে উগ্রতার তীব্র ছাপ। এক হিংস্র পশুর মতন গর্জে উঠল রিচার্ড। আজ বন্য প্রাণীদের জন্য ভোজের আয়োজন করব, আর তাদের প্রধান আহার হবি তুই। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে কেঁপে উঠল লোকটা। এই লোক এলিজাবেথকে দেখে রাখার দায়িত্বে ছিল। রিচার্ড লোকটাকে ছেড়ে অস্থিরভাবে পায়চারি করতে থাকে। রিচার্ডের হাত নিষ্পিস করছে। সহ্য শক্তির শেষ সীমায় দাঁড়িয়েছে। একবার ঘন জঙ্গলের দিকে তাকালো। মৃদু শব্দ করে উঠল বুকের ভিতর। অস্থিরতা আরো বেড়ে গেল রিচার্ডের। ভেতর চাপা উত্তেজনা আরো তীব্র হলো। হঠাৎ লোকটার দিকে ফের তেড়ে গেল রিচার্ড। গলার স্বরে হুকুম। ব্লাস্ট হয়েছে কোনো? গভীর স্বস্তির দীর্ঘশ্বাস ফেল রিচার্ড। বড় শ্বাস টেনে আবারও প্রশ্ন করলো, যা যা বলেছিলাম সব রেডি তো? গিভ মি ওয়ান। লোকটা দ্রুত একটা ওয়াকিটকি এগিয়ে দিল। রিচার্ড সেটি কোটের পকেটে ঢুকিয়ে নিল। পরপর ওয়েস্ট কোটের পকেট থেকে একটা বিশেষ ঘড়ি বের করলো। ঘড়িটা ডিসপ্লেতে মাছ জঙ্গলের লোকেশন আর শরীরে রক্ত সঞ্চালন হার দেখাচ্ছে। ওকে, যেভাবে বলেছি ঠিক সেভাবে কর ফার্স্ট। এই বলে রিচার্ড দ্রুত জঙ্গলের ভেতর ছুটলো। পেছন থেকে এক পুলিশ অফিসার সতর্ক করলো, স্যার, এই জঙ্গল ভয়ানক, একা যাওয়া রিস্ক। রিচার্ড না থেমে পেছন ফিরে চিৎকার করে বলল, শি ইজ অলসো অ্যালোন ইন দেয়ার ড্যামেট। তাপমাত্রা দ্রুত কমছে। আমার রেড। কথা শেষ হওয়ার আগেই রিচার্ডের শব্দ জঙ্গলে গাঢ় অন্ধকারে মিশে গেল। পাহাড়ি অঞ্চলে সাধারণত খুব দ্রুত শীত নেমে আসে। এই শীতের প্রকোপেও বেশি থাকে। ইতিমধ্যে চারপাশে গা কাঁপানো ঠান্ডা বাতাস বইছে। রিচার্ড জঙ্গলের ভেতর ছুটে যেতে লোকটা দ্রুত কারোর সঙ্গে যোগাযোগ করলো। মুহূর্তের মধ্যেই একটা না কয়েকটা হেলিকপ্টার উড়ে গেল জঙ্গলের ওপর দিয়ে। আকাশ থেকে মেঘের মতো নেমে আসতে লাগলো অসংখ্য ওয়াকিটকি আর ফ্লেয়ার লাইট। পুরো জঙ্গল জুড়ে আলো আর যোগাযোগের জাল বিছিয়ে দেওয়া হলো। বিধ্বস্ত ক্ষত বিক্ষত শরীরে এলিজাবেথের একটা গাছের ডালে ঝুলেছিল। দেহের
বিভিন্ন জায়গা থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে, ভিজে যাচ্ছে মাটি। এলিজাবেথের জ্ঞান ফিরতে সামান্য নড়াচড়া করার চেষ্টা করে নড়েবড়ে ডালটা সঙ্গে সঙ্গে ভেঙে নিচে আছড়ে পড়ল। এলিজাবেথের হৃদয় বিদারক চিৎকার, প্রাঙ্গণ কেঁপে উঠল। সেই চিৎকারের মধ্যে ভেসে এলো হাড় ভাঙার ভয়ঙ্কর মটমট শব্দ। শরীর জুড়ে তীব্র শীতের কামড় আর রক্তক্ষরণে এলিজাবেথের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কান্নার শক্তিটুকু আর নেই, কেবল একটা শীতল নিস্তব্ধতা ওকে ঘিরে ধরেছে। ঠোঁট কামড়ে কাঁদতে থাকে এলিজাবেথ। সে তো সবকিছু থেকে দূরেই চলে যাচ্ছিল, তবু এই দুর্দশার জীবন তাকে ছাড়ছে না কেন? ধ্বংসযোগ্য আর পাপাচার নিমজ্জিত এক অন্তহীন মরীচিকার জীবন থেকে মুক্তির আশাই তো সে এতদূর পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। হঠাৎ ওপর থেকে ধাতব প্রকৃতির কিছু একটা পড়ল এলিজাবেথের গায়ের উপর। তীব্র ব্যথায় দ্বিতীয় দফায় চিৎকার করে উঠল এলিজাবেথ। যন্ত্রণা সামলে পায়ের উপর পড়া জিনিসটা হাতে ধরল। অন্ধকারে অনেক চেষ্টার পর বুঝলো এটি একটা অকিটকি। এলিজাবেথ চিনতে পারল এই যন্ত্রটি। এই এক মুহূর্তের জন্য ভেতরে আসার আলো জ্বলে উঠল, কিন্তু এলিজাবেথ অকিটকি ব্যবহার করার পদ্ধতি জানে না, তবুও অস্থির হাতে বোতাম টিপে দেখতে থাকে। হঠাৎ যন্ত্রটি থেকে ঝিরঝিরে শব্দ বের হতে লাগলো, অপ্রত্যাশিত শব্দে ভয় কুকড়ে গেল এলিজাবেথ। ঠিক তখনই ওয়াকিটকি থেকে ভেসে এলো রিচার্ডের কণ্ঠস্বর, গভীর, তীক্ষ্ণ এবং চেনা, সেই সাথে অস্থির। শব্দটা শুনে মুহূর্তে শিউরে উঠল এলিজাবেথ। অভ্যন্তরে ঝড় শুরু হলো, আশা আর শঙ্কার এক অদ্ভুত মিশ্রণ। এলিজান। রিচার্ড উন্মাদের মতো ছুটছিল এবড়ো থেবড়ো জঙ্গল পথে। অকিটকিতে সংকেত আসা মাত্রই থেমে গেল পা। বুক ধুকপুক করছে, ছটফট করতে লাগলো এলিজাবেথের কণ্ঠস্বর শোনার জন্য। ওপাশ থেকে শোনা গেল মৃদু গুনগুন কান্নার শব্দ। কর্কশ গোঙানির মাঝে এলিজাবেথ দুর্বল চিত্তে উচ্চারণ করল, প্রশান্তির এক প্রবল ঢেউ বয়ে গেল রিচার্ডের ভেতর। হাঁটু গেড়ে বসে পড়ল কাদামাখা মাটিতে। নিজের পোষ স্বভাবের ধার ধারল না, দু হাতে মুখ চেপে ধরে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। হঠাৎ এক অদম্য যন্ত্রণা থেকে চিৎকার করে উঠল, আল্লাহর এক বান্দি এসেছিল পৃথিবীতে, আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস শালি। ওপাশ থেকে ভাঙা তীব্র শীতের জর্ণ কণ্ঠে এলিজাবেথ বলল, আমার শরীর জমে যাচ্ছে। রিচার্ড উঠে দ্রুত দাঁড়ালো, আবারও দৌড়াতে শুরু করলো। ছুটতে ছুটতে চিৎকার করে বলল, আমি আসছি রেড, আমি আসছি, তুই জোরে শ্বাস ফেল, জোরে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে কাপা গলায় বলল, আমার খুব ভয় করছে। শোনো জান আমার, আমি আছি, তোর রিচার্ড আছে, একটু ভয় পাবি না, আমি আসছি, আমি তোর খুব কাছে আছি। ওপাশ থেকে আর কোনো শব্দ শোনা গেল না। রিচার্ডের বুক চেপে ধরল উদ্বেগ। দৌড়াতে দৌড়াতে আরো জোরে চেঁচিয়ে উঠল, রেড, তোমার যদি কিছু হয় আমার ভীষণ আঘাত লাগবে, প্লিজ আমি আসার আগ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখো। কণ্ঠ তেজ হারিয়ে গভীর খাদে নেমে গেল, প্রতিধ্বনি হয়ে জঙ্গলে মিশে গেল। ওই পাশ থেকে এবারও কোনো শব্দ এলো না। রিচার্ডের নিঃশ্বাস ভারী হয়ে উঠে, প্রতিটি শ্বাস তার বুক ছিঁড়ে বেরোচ্ছে। চিৎকার করতে থাকলো, কুত্তার বাচ্চা শব্দ কর, শ্বাস ফেল তুই, তোর নিঃশ্বাসের শব্দ শুনতে চাই আমি। থেমে থেমে আরো অনুনয় করে বলল, এলি জান কথা বল, প্লিজ কিছু বল, গালি দে আমাকে, তোর মুখের গালি শুনতেও ভাল লাগে আমার, তবু কিছু বল প্লিজ। মুহূর্তে নীরবতা কাটি ওপাশ থেকে ধীরে ধীরে এলিজাবেথের দুর্বল কণ্ঠ ভেসে এলো, তার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? রিচার্ডের গলা ভারী, নিজেকে সামলাতে পারছে না সে। বিলম্বহীন জবাবে বলল, রিচার্ড, কারণ আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? মৃত্যুর ভয়। কুত্তা, আপনি না বলেছিলেন আপনি মৃত্যুকে ভয় পান না? সেদিনই তো বললেন। এক দবে গর্জে উঠল, এলিজাবেথ, বাচ্চা, অমানুষের বাচ্চা, আমি তোর মৃত্যুকে ভয় পাচ্ছি, তোর মৃত্যু, বুঝলি? রিচার্ডের কণ্ঠ সমস্ত জঙ্গল কাঁপিয়ে দিল। একদিকে তীব্র আবেগ, অন্যদিকে অসহায়ত্ব, এক অন্তহীন গভীরতা। আমার কোমরের নিচ থেকে কিছু অনুভব করতে পারছি না আমি। তাড়াতাড়ি আসুন না, আমি আপনাকে দেখে যেতে চাই। রিচার্ডের বুক ছিঁড়ে যাচ্ছিল কথাগুলো শুনে। ছটফটি উঠল, আমি আসছি, আমি আসছি এলিজাবেথ, তোর কিচ্ছু হবে না। তাড়াতাড়ি। এলিজাবেথের কণ্ঠ ফিস ফিস করে এলো। সময় আজ শরীর তাকে ছিনিয়ে নিতে চাইছে। রিচার্ড মনের ক্ষোভে দুঃখে শুধু চেঁচাচ্ছে, আমাকে ছেড়ে যাওয়ার অধিকার তোর নেই এলিজাবেথ, শুনে রাখ, আমি আসছি, তুই শুধু শক্ত হয়ে থাক।
অবশেষে রিচার্ড গিয়ে পৌঁছল এলিজাবেথের কাছে। এলিজাবেথের নিস্তেজ রক্তাক্ত দেহের সামনে রিচার্ডের পা থমকে গেল। দৃশ্যটা তার কল্পনার চেয়েও ভয়াবহ। যেমনটা আন্দাজ করেছিল, এলিজাবেথের শরীরের পোশাক কেটে ছিঁড়ে গেছে, অনেক অংশই দেখা যাচ্ছে। শরীরের অধিকাংশ অংশে কাটা ছেঁড়া আর রক্তের চিহ্ন। নিজের কোট খুলতে খুলতে এগিয়ে গেল এলিজাবেথের দিকে, মুহূর্তে বুকের সাথে মিশিয়ে নিল। তার উষ্ণতা দিয়ে রক্তহীন জমে যাওয়া সেই শরীরে আবারও প্রাণ ফিরিয়ে দিতে চাইল সে। এলিজাবেথ তখনও কিছুটা জ্ঞান ধরে রেখেছে। ঝাপসা চোখে রিচার্ডের চেহারা অবলোকন করলো। ঠোঁট কেঁপে উঠলো কিছু বলার চেষ্টা করতে গিয়ে। টাকায় কিনা রক্ষিতাকে বাঁচানোর জন্য এভাবে ছুটে এলেন? এলিজাবেথ নিবুজ স্বরে আওড়াচ্ছে। রিচার্ড ওর ঢেউ খেলানো বুকে আরো শক্ত করে চেপে ধরলো এলিজাবেথের মাথা। ফুসফুস করে নিঃশ্বাস ফেলে কঠিন এক স্বীকারোক্তি দিল, আজ তোকেও টাকা দিয়ে কিনে আনিনি আমি, সইয়ের মাধ্যমে হালাল রূপে আমার প্রাসাদে তুলেছিলাম। হ্যাঁ, আমার ধরন হয়তো একটু ভিন্ন ছিল, তবে এমনই আমি। এর থেকে বেশি কিছু আশা করা যায় না আমার কাছ থেকে। যা দিয়েছি তা আমার সীমা ছিল, আর এই সীমাই আমি স্বাভাবিক। শরীরে সীমাহীন ব্যথা। এলিজাবেথ রিচার্ডের কথা শুনতেই পেল না। নিজের অবচেতন মনে সমস্ত জমানো ক্ষোভ আর ব্যথা কথা স্রোতে বেরিয়ে আসতেই লাগলো। আমি আপনাকে সব সময় অভিশাপ দিয়ে যাব। আপনার জন্য যতটুকু ক্ষতি আমার হয়েছে, আল্লাহ তার থেকে অনেক বেশি ক্ষতি যেন আপনাকে করে। ক্ষতি করিনি, আমি করিনি ক্ষতি। সেদিন তোমাকে আমি আমার মনের সব থেকে বড় জায়গায় স্থান দিয়েছিলাম, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারিনি, যেখানে শুধু তুমি ছিলে আর কিছুই না। সেই জায়গাটাতে তোমার উপস্থিতি ছিল অমূল্য, আর এখন সেই স্থান শূন্য, অথচ পূর্ণতায়। এলিজাবেথের আর কোনো সাড়া না পেয়ে রিচার্ড ঘাড় নামিয়ে তাকালো। বুঝতে পারলো এলিজাবেথ সম্পূর্ণ চেতনা হারিয়ে ফেলেছে। রিচার্ড তপ্ত শ্বাস ফেলল। এলিজাবেথকে ভালোভাবে ঢেকে সতর্কতার সাথে তুলে দাঁড়ালো। হাসপাতালের সাদা বেডে এলিজাবেথের শরীর নিস্তেজ ভাবে শুয়ে আছে। সালাইন চলছে। ওকে এখানে আনা হয়েছে অনেকক্ষণ আগে। পাশের কেবিনে তাকবির ও চিকিৎসা দিয়ে রেয়ান তাকে রেস্কিউ করে নিয়ে এসেছিল। বিগত 1 ঘন্টা ধরে ধৈর্যহীন গ্যাংস্টার বস এলিজাবেথের বেডের পাশে বসে আছে খুবই ধৈর্যের সহিত। তার চোখে একগুঁয়ে দৃষ্টি। পুরো পৃথিবী একমাত্র এলিজাবেথকে কেন্দ্র করে ঘুরছে। দৃষ্টির মাধ্যমে মিটিয়ে নিচ্ছে ভেতরের সকল অস্থিরতা। গ্যাংস্টার বস রিচার্ড সাহসী, সবসময় দৃঢ়, তবুও এলিজাবেথ নিস্তেজ অচেতন অবস্থার সুযোগ নিয়ে এক অজানা সত্য স্বীকারই করলো। ধীরে ধীরে এক হাত রাখলো এলিজাবেথের ঠোঁটের লাল রেশে। কণ্ঠ নেমে গেল গভীর খাতে। নিজের অজান্তেই মনের সত্যি কথাটা বেরিয়ে এলো। আমার পাপের রাজ্যে তুমি ছিলে পবিত্রতার শেষ কণা, নিষিদ্ধ এক ফুল। আমি এ রাজ্যের দুষ্টু রাজা। তোমার আগমন ঘটালাম মাত্র 25 মিনিটের এক সিদ্ধান্তে। তুমি এলে আমার রানী হিসেবে, কিন্তু সেই রানীর অতীত ছিল দগদগে এক ক্ষত, যা রানী কখনো মানতে পারত না। রানীর সেই গোপন রহস্য রানীকে ভেঙে চুরে দিত, যা আমাকে বাধ্য করলো কঠিন হতে। রানী হতে হলে শক্তি লাগে, লড়াই লাগে। তোমার জন্য রাজা যা ত্যাগ করেছে, সেই ত্যাগের ওজনের কাছে আজও তোমার চোখের জল হেরে যায়। দূরত্ব রাখি, কারণ জানি যে আগুনে আমি জ্বলেছি, সেখানে তোমাকেও একদিন জ্বলতে হবে। বেশিক্ষণ এই কঠিন স্বীকারোক্তির মাঝে থাকতে চাইল না রিচার্ড। ভেতরে সমস্ত শক্তি এক মুহূর্তে অবসন্ন হয়ে গেল। উঠে দাঁড়িয়ে এলিজাবেথের ফ্যাকাশে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে এক পলক তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল। রূপলি থালার মতো গোল চারটা অর্ধেক হয়ে ঝুলে আছে নিঃসঙ্গ আকাশে। চারপাশ জুড়ে ছমছম এক নিস্তব্ধতা। নিচে হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় কয়েকটা কুকুর কর্কশ গর্জন ভেসে আসছে। ওদের মধ্যে সম্ভবত কোনো ঝামেলা লেগেছে। কিছুক্ষণ পর একে অপরের দিকে তেড়ে আসছে, আবার থেমে যাচ্ছে। নিস্তব্ধ রাতটাকে এভাবে ফালি ফালি করছে ওদের তীব্র চিৎকার। রিচার্ড বসে আছে তার প্রিয় ব্ল্যাক মার্সিডিজের ভেতর, চোখ হসপিটালের ছাদে স্থির। ছাদের ওপর ভেসে থাকা হেলিকপ্টারটা লম্বা পাখনার ঘূর্ণিতে বাতাস কাঁপাচ্ছে। ঠিক এই মুহূর্তে সাদা কাপড়ে মোড়ানো একজনকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে তোলা হয়। তার ঠিক পরেই হেলিকপ্টারে উঠলো মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা তাকবীর। তার পিছু পিছু রেয়ান
এক মুহূর্ত দেরি না করে হেলিকপ্টারটা দূর আকাশে উড়াল দিল। রিচার্ডের মুখে জমানো ধোঁয়াগুলো মুক্ত আকাশে ছেড়ে দিল। ন্যাসোকে ইশারা করলো গাড়ি স্টার্ট দিতে। ন্যাসো ফুসফুস নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল, তবে ছটফট লুকাস দমে থাকতে পারল না, ছটফটি উঠল। বস এইসব কি করছেন আপনি? ওই শালা মিনিস্টার তো ম্যামকে নিয়ে গেল, ম্যামের রিপোর্টগুলো এখনো পর্যন্ত দেয়নি। এবার কিন্তু ম্যামকে হারালে সহজে পাবেন না বস। রিচার্ড একদম শান্ত, চোখে মুখে ক্ষোভের কোনো চিহ্ন মাত্র নেই। এলিজাবেথের কাছে থেকে ফিরে আসার পর থেকেই গাড়িতেই বসে ধূমপানে মগ্ন ছিল। প্রতিটি টানেই ছিল তার ধৈর্যের প্রতীক, আচরণে এক ধরনের স্থিরতা, যেন সে জানতো তাকবীরের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তাকবীরের জ্ঞান ফিরতে সে আর এক মুহূর্ত দেরি করেনি, সব দ্রুত ব্যবস্থা করে এলিজাবেথকে নিয়ে কোথাও চলে যায়। কেউ জানে না কোথায় নিয়ে গেছে তাকবীর এলিজাবেথকে। এক রহস্যই ঢেকে যায় এলিজাবেথের গন্তব্য। রিচার্ডের নীরবতা লুকাসকে আরো অস্থির করে তোল। এইবার খানিকটা চড়া স্বরে বলে উঠল সে, তাহলে কি ম্যাম শুধুই আপনার কিছুদিনের চাহিদা ছিল? এভাবে চোখের সামনে দূরে চলে যেতে দেখছেন আর আপনি এমন শান্ত? রিচার্ড এবার কিরমিরিয়ে উঠল, চোখে জ্বলে উঠল আগুন। হিংস্র বাঘের মতো গর্জে উঠে চাপা হাসি হেসে এক একটি শব্দ দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আমি সেই মানুষ না যে স্মৃতি নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু পাশে রাখার ক্ষমতাও নেই। আমি নদী, অশান্ত স্বার্থপর নদী, যা নিজের পথে বাধা পেলেই সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এবার মুখ খুলল নাস, তার ছিলের স্বরে চাপা গলায় বলল, স্মৃতি পুষে রাখতে না চাইলে সাথে রাখতে হয়, আর সাথে রাখার জন্য ভালোবাসার প্রয়োজন। আপনার মধ্যে কি আছে? আপনার মধ্যে কি আছে সেই ভালোবাসা? রিচার্ডের সেই একই তেজের স্বর। তোমাদের মতে যদি ভালোবাসা মানেই কথার স্রোতে ভেসে যাওয়া হয়, তবে আমি সেই স্রোত ভাঙতে রাজি। আমার কাছে ভালোবাসা প্রমাণিত হয় রক্তে, ঘামে আর নিঃশব্দ চিৎকারে। কথার নাটক আমি পছন্দ করি না। আমি ভালোবাসি সেই আগুন যা অ্যাকশনে দাহ করে সমস্ত সংশয়। রিচার্ডের করা জবাবে গভীরতার বুঝতে পেরে এবার দুজনেই মিলিয়ে গেল। ন্যাসো শুষ্ক ঠোক গেলার মাধ্যমে ঠোঁট ভিজিয়ে সরু গলায় বলল, রিচার্ড, কিন্তু এখন ম্যামকে তো আবার নিয়ে গেল, এবার মনে হয় না আর প্রকাশ্যে রাখবে। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। অধর কোণে হাসি তুলে বলল, আমার থেকে দূরে নিলেও কিছুই করতে পারবে না, কারণ আগে থেকেই সিল মেরে দিয়েছি। যে জায়গায় পা রাখতে হবে সেখানে আমি অনেক আগেই প্রাচীর তুলে রেখেছি। রিচার্ডের কণ্ঠে বিজয়ের আভাস, একটি নিস্তব্ধ যুদ্ধের শেষ শব্দ। আকস্মিক তিনজনই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের বিকট শব্দে হাসি বাড়ি খেতে থাকে বদ্ধ গাড়িটিতে। হঠাৎ ন্যাসো হাসি থামানো, দ্বিধা সংকোচ ফুটে উঠল ওর চওড়া তামুকে। উসখুস করতে থাকলো, থমথমে গলায় বলল, বস, আমাদের মনে হয় এবার রিসোর্টে ব্যাক করা দরকার। রিচার্ড আইপ্যাডে কিছু করতে করতে গম্ভীর গলায় আওয়াজ দিল, কেন? তারা কিসের? বাড়ি চলো। ন্যাসোর পাশের সিটে অবস্থানরত লুকাস তুষ্ট এসে রাজবাড়ি আওয়াজেই বলল, নারীকে বুঝলে নেয়ামত, না বুঝলে কেয়ামত, তাই না ন্যাসো? লুকাসকে চোখ রাঙালো ন্যাসো, অতঃপর ফ্রন্ট মিররে রিচার্ডের কুচকানো হৃদয় দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, না বস, আসলে রাত একা ছিল রিসোর্টে, তা। ওকে, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তোমরা রিসর্টে ফিরে যাও। কাল ধীর স্থিরভাবে আসো। লুকাস চকিতে পেছন ফিরে পড়ল। আপনি আজই বেক করবেন বস? উত্তপ্ত গরম নিঃশ্বাস ফেললো রিচার্ড, আধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে পড়ল, এই শহরে আর থাকতে ইচ্ছে করছে না, বিষের মতো লাগছে। ন্যাসো তুষ্ট হেসে চট করে জিজ্ঞেস করল, কারণটা ম্যামের শূন্যতা নাকি স্যারের আঘাত? রিচার্ড কোনো জবাব দিল না, কথার মোড় ঘুরিয়ে পড়ল। স্টপ দ্য কার। ন্যাসো চমকে উঠল, লুকাসও অবাক, ঠকিল। আচ্ছা, তো সে কোনো লাগাম ছাড়া কথা বলেনি, তবু হঠাৎ এই নির্দেশ। রিচার্ড আবার বলল, আই সেইড স্টপ দ্য কার ন্যাসো। এবার ভরকে গেল দুজনে রিচার্ডের শক্ত ধমকে। বাধ্য হয়ে ন্যাসো গাড়ি থামালো। গাড়ি স্থির হবার সঙ্গে সঙ্গে রিচার্ড দ্রুত নামলো। সামনের দরজার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে আঙ্গুলের গার্ড দিয়ে শক্ত খটখট শব্দ তুলল মিররে। ন্যাসো বিস্মিত চোখে রিচার্ডের দিকে তাকালো। রিচার্ড মাথা নেড়ে
তাদের নামতে ইশারা করলো। ন্যাসো লুকাস দুজনেই কিছু না বুঝে একে অপরের দিকে চাওয়াচাই করে গাড়ি থেকে নেমে পড়ল। রিচার্ড কি করতে চাইছে তা এখনো তাদের অজানা, তবু বসের আদেশ অজ্ঞতা নামতেই হলো। ওরা নামতে রিচার্ড হঠাৎ ঝড়ের মতো ড্রাইভিং সিটে বসল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ন্যাসো আর লুকাস। বুকের মধ্যে এক চাপা শীতল ভয়। রিচার্ডের মুখের অভিব্যক্তি স্পষ্ট আভাস দিচ্ছে যে সে তার ভেতরে জমে থাকা রাগ, সব ব্যথা এবার স্টিয়ারিং এ ছাড়বে। ওরা ঠায় দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। কারোরই সাহস হয় না গাড়িতে ওঠা। রিচার্ডের ড্রাইভিং স্কিল সম্পর্কে দুজনেই পরিচিত, তবে রিচার্ডের কঠিন চোখের চাপ নিশে বাধ্য হয়ে গাড়িতে উঠল। কিন্তু সামনের সিটে বসার সাহস পেল না কেউই। পেছনের সিটে গিয়ে জায়গা নিল, সিটবেল্ট লাগিয়ে ফেললো তড়িঘড়ি করে। মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। রিচার্ড আর কোনো দিকে কোনো ধ্যান জ্ঞান নেই। সরাসরি পকেট থেকে ফোন বের করে ব্লুটুথে কানেক্ট করলো গাড়ির সাথে। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে বেজে উঠলো এক বিষণ্ণ সুর। সেই সুর যা নিস্তব্ধতাকে আরো গভীর, আরো ভারী করে তোল। জমে থাকা শক্ত মাঠে আলকা করে কর্কশটার শব্দে ঝাঁকুনি দিয়ে ছুটে গেল গাড়িটি। গুণীর মতো বেগে শুরুতেই এমন টানে ন্যাসো আর লুকাস সামলে উঠতে না পেরে একে অপরকে চেপে ধরল। পেছনের সিটে বসা দুইজনের পেটের ভেতর শীতল স্রোত বয়ে গেল। কালো মার্সিডিসটা যেন এক রাক্ষস, যা রিচার্ডের ক্রোধকে নিজের ইঞ্জিনে ভর করে ছুটে চলেছে। শুরুতেই গাড়ি তার গতি বিপদসীমা অতিক্রম করে যায়। ঝড়ের বেগে বাতাসকে চিরে এগিয়ে চলেছে। বাইরে থেকে শোনা যাচ্ছে বাতাসের সঙ্গে সংঘর্ষের ঝাপটা। আশেপাশের গাড়িগুলো যেন থেমে থাকা বস্তু। মুহূর্তে তাদের পেছনে ফেলে যাচ্ছে রিচার্ড, তার হাতে স্টিয়ারিং অটল, দৃষ্টি অনড়। রাস্তার কেউই রিচার্ডের সামনে টিকতে পারছে না। কালো মার্সিডিজের গর্জনে রাত্রির নিস্তব্ধতা ভেঙে গেছে। সেই সাথে পেছনে লুকাস আর ন্যাসোর মুখে জমে থাকা আতঙ্কের সুনামি, যা তারা গিলে ফেলার চেষ্টা করেও পারছে না। তবে স্টিয়ারিং এ রাখা হাতটা তবু শক্ত শক্ত হাতে মালিকের চিবুক। রিচার্ডের একমাত্র লক্ষ্য অজ্ঞাত কিন্তু অপ্রতিরোধ। আকস্মিক সামনে থেকে ঝড়ের মতো তেড়ে আসে এক মালবাহী লরি। লুকাস আর ন্যাসো চোখ বড় বড় হয়ে গেল ভয়ে। শক্ত হৃদয়ের দুজনও এবার চুপ থাকতে পারল না। পেছন থেকে চিৎকার করে উঠল, কিন্তু রিচার্ড নির্ভীক। স্টিয়ারিং চেপে ধরে স্পিডোমিটারের কাঁটা শীর্ষে রেখে গাড়ি ছুটিয়ে চলল। দুটো যান যেন একে অপরকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। রিচার্ডের চোখে না কোনো ভয়, না কোনো দোটানা। লরির হেডলাইটের আলো চোখে এসে পড়তে ন্যাসো আর লুকাস মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে নিল। তাদের ভেতরে ধ্বংসের প্রস্তুতি বাঁচতে শুরু করলো। কিন্তু রিচার্ড, তার চোখে এক শীতল স্থিরতা। এক মুহূর্তের জন্য স্পিড কমায়নি, না কোনো টার্ন নিয়েছে। ঠিক সংঘর্ষের 1 সেকেন্ড আগে অবিশ্বাস্য দক্ষতায় গাড়িটা তীব্র গতিতে এক পাশে টার্ন করে লরিকে পাশ কাটিয়ে সামনে বেরিয়ে গেল। লরির হর্নের কর্কশ শব্দ যেন ভয়কে আরো গভীর করল। ন্যাসো আর লুকাসের বুকের ভেতর আরেক দফা ঝড় বয়ে গেল, আতঙ্ক আর বিস্ময়। তারা একে অপরের দিকে চলছে করল, নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছে তারা। রিচার্ড তখনও নির্বিকার, তার গাড়ি আগের মতো ছুটছে। ওর রক্ত শূন্য মুখে এত কেন পীড়া? আজ নিজেকে ক্ষত বিক্ষত করেও ওর যন্ত্রণার ভাগ আমি কেন নিতে পারছি না? আমার জীবন কেন এত অভিশাপ হলো? তো লুকাস হতবাক, তারা এমন রিচার্ডকে কখনো দেখেনি। গ্যাংস্টারের মুখোশ ভেঙে রিচার্ডের চিৎকারে উগরে আসছে দীর্ঘদিনের গোমট। তার শক্ত হাত কাঁপছে, শরীর অস্থির। ভেতরে জমে থাকা ঝড় আজ থামার নাম নিচ্ছে না। স্টিয়ারিং এ হাত থেতলে ক্ষতবিক্ষত করার পরও শান্ত হলো রিচার্ড। হাত থেকে উষ্ণ লাল রক্ত টিপ টিপ করে গড়িয়ে পড়ছে। চোখ জোড়া ঘন ঘন শ্বাস ফেলতেই থাকলো রিচার্ড। ন্যাসো আর লুকাস হতভম্ব নিঃশব্দে তাকিয়ে আছে, কিছু বলার সাহস নেই তাদের। রিচার্ড ঠান্ডা মাথায় গাড়ি অটো মোড়ে দিল। সামনে ছোট্ট ডিস্ক খুলে ওয়াইনের বোতল বের করে রক্তাক্ত হাতে বোতল ঠেলে দিল। এবার আরো অবাক হলো না দুজন, তারা এটার সাথে অভ্যস্ত। ফুসফুস নিঃশ্বাস ফেলে রিচার্ড আবারও গাড়ি স্টার্ট দিল। আল্লাহর ওই বান্দি সুস্থ না হওয়া পর্যন্ত আমার সামনে কেউ তাকে আনবে না। রিচার্ডের কণ্ঠে কঠোরতা, কিন্তু চোখে এক অদ্ভুত নরম ল্যাপটানো দৃষ্টির আভাস। মিটমিটি হাসলো লুকাস আর ন্যাসো।
লুকাস কুটিল স্বরে বলল। আমাদের কি সেই স্বার্থ আছে? আর আমরা তো জানিই না ম্যাম কোথায় আছে। উত্তর দিল না রিচার্ড। এবার ধীর স্থিরতায় গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎ ন্যাসোর উদ্দেশ্যে বলল। তোমরা ফিরে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিও। ন্যাসো অবাক হয়ে প্রশ্ন করলো। আমরা কি কোথাও যাচ্ছি বস? রিচার্ড গম্ভীর শ্বাস ফেলল। আমার রানীর কাছে এই বাগান বাড়ি অভিশপ্ত, যদিও এর জন্য আমি দায়ী, তবু আমরা শীঘ্রই নতুন ম্যানশনে উঠছি। লুকাসের চোখে বিস্ফোরিত হলো, বলে উঠল। বাংলাদেশে মেনশন আসবে কোথা থেকে?